তোষানকে 4 দিনের কোয়ারেন্টাইন দিছে। এই তো এটাই বলেন না কেন সেই জিনিস আসতে হচ্ছে। আপনাদের ভাইয়া বললো মেরে দেওয়ার পরে ট্রাকটার সাথে আঙ্কেলকে অনেক দূর পর্যন্ত। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকে আর ক্যামেরা অন করা হয়নি, তোষানের শরীরটা যেহেতু ভালো না। আপনাদের ভাইয়া মাত্র ওকে ডক্টরের কাছে নিয়ে গেল। আমার মনে হয় ওর টনসিল ইনফেকশন হয়েছে। আমাদের সবার তো টনসিলের সমস্যা। সকাল থেকে কাক ফাটা রোদ ছিল, কাক ফাটা রোদ। হঠাৎ করে এমন বৃষ্টি শুরু হয়েছে, পুরা মানে অন্ধকার হয়ে এমন বিদ্যুৎ চমকাচ্ছে, তার মধ্যে বাতাস। আমি হলো মানে সামনের ওই মেন সামনের দরজাটা যেই খুলছি, দরজা এমন ভাবে বাতাস এসে ধাক্কা দিচ্ছে, আমি দরজা ধরে রাখতে পারতেছি না। আর শুরু হয়ে গেছে ঝুম বৃষ্টি। এত ভালো লাগতেছে দেখতে, মানে সেই বৃষ্টি হচ্ছে, সেই রকম বৃষ্টি, একদম ঝুম বৃষ্টি যেটাকে বলে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আপনাদের ভাইয়া তোষানকে ডক্টর দেখায় চলে আসছে, পরে জানাচ্ছি কি বিস্তারিত। আজকে আমার ওভেনটা উদ্বোধন করব, তো ভাবলাম একটু চিকেন তান্দুরি করি। আগেই চিকেন আমি এনে রাখছিলাম, তো এটার জন্য এখন একটা মশলা রেডি করতেছি। এখানে আমি টক দই নিয়ে নিছি আদা রসুনের পেস্ট, তারপরে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপরে এখানে অ্যাড করব হলো স্বাদ অনুযায়ী লবণ। তারপরে একে একে মশলাগুলো দিচ্ছি আপনারা যাতে বুঝতে পারেন সুবিধা হয়। অল্প একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, অল্প একটু, কারণ আমি এখানে তান্দুরি মশলা দিব তো ওইটাতে মানে অনেক ঝাল থাকে। এখন দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া, এটা সাদা গোলমরিচের গুঁড়া, সাদা কালো যে কোনোটাই দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখন দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, এটা কালারের জন্য, এটা দিলে সুন্দর একটা কালার আসবে। অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব হলো ওই যে তান্দুরি মশলা যেটার কথা বলতেছি, যে তান্দুরি মশলা তো আসলে বাজারে বিভিন্ন রকমের তান্দুরি মশলার প্যাকেট কিনতে পাওয়া যায়। তো আমি যে এটা কোথা থেকে, হানিফা থেকে আনছিলাম। তো এটার মধ্য থেকে 2টা প্যাকেট আছে, সেখান থেকে একটা প্যাকেট থেকে 3 চা চামচের মতো তান্দুরি মশলা আমি এখন এখানে অ্যাড করব আর কি। অনেক দিন পরে মনে হচ্ছে আমি তান্দুরি যাই হোক এগুলো বানাচ্ছি আর কি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, এখানে 2 চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে সয়াবিন তেলও দিতে পারেন, বাট আমি সরিষার তেলটাই দিচ্ছি। এখন খুব ভালোভাবে এই পুরো মশলাটাকে এভাবে করে একটা চামচ দিয়ে হোক বা যেটা দিয়ে হোক এভাবে সুন্দর করে স্মুথ করে একটা পেস্ট রেডি করে নিব। যেহেতু টক দই আছে তাই খুব ভালোভাবে এটাকে মানে ফাটাই নিতে হবে বা ফেটে নিতে হবে। আসলে ভয়েস দিতে গেলে না, যখন আমি ভয়েস ওভার দিই তখন আমি অনেক সময় অনেক কিছু ভুলে যাই, বাট যখন আমি কাজ করতে করতে কথা বলি তখন দেখা যায় অনেক কিছুই বলতে পারি। এই যে এখানে থাই সহ লেগ পিস এরকম 4টা পিস আছে। আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি, নিয়ে একদম পানিটা ঝরিয়ে নিয়েছি, টিস্যু দিয়ে চেপে পানিটা মুছে নিছি, নিয়ে আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পানিটা ঝরানোর জন্য। এখন এটার গায়ে কোনো পানিই নাই, কারণ এগুলা থেকে অনেক পানি বের হয়। তো এই যে এইভাবে করে একটা একটা করে পুরো মশলাগুলো সবগুলোর মধ্যে মাখিয়ে নিব। আসলে হ্যাঁ, আগে তো অনেক কিছুই করতাম, দেখা যেত যে বিকাল হলেই এটা ওটা এটা সেটা বানানো হতো। এখন জানি না কেন জানি আর মানে অত কিছু করতেও ইচ্ছা করে না, ভালোও লাগে না। মনে হয় আস্তে আস্তে বয়স হচ্ছে, বা মন মানসিকতাও সবসময় একরকম থাকে না। তারপরে সব কিছু মিলাই আসলে হয়ে ওঠে না, বাট ভাবতেছি এখন থেকে আবার এই জিনিসগুলা কন্টিনিউ করব, কারণ বিকালবেলা একটু টুকটাক খাওয়া দাওয়া বাচ্চারাও করতে চায়। এটা আসলে বিকালের না অবশ্য, আজকে যেটা করতেছি এটা হলো আমাদের রাতের ডিনার, কারণ আজকে দুপুরে রান্না বান্না করিনি, ফ্রিজে যা ছিল ওগুলা দিয়েই আমাদের হয়ে গেছে। তো এই যে সুন্দর করে সবগুলো চিকেন আমি মাখিয়ে নিয়ে একটা বড় বোলে নিয়ে নিলাম। হাতে তো হ্যান্ড গ্লোভস পরে নিয়েছি, হ্যান্ড গ্লোভস পরে নেওয়ার কারণ না হলে হাতে ঝাল লাগবে অনেক, যেহেতু মরিচের গুঁড়ো টুড়ো ভালোই দেওয়া হয়েছে। তো 2টা হ্যান্ড গ্লোভস পরে নিছি আর কি। যদি একটা খুলে যায় তাহলে আর একটা থাকবে, এই জন্য একটু সমস্যা হচ্ছে আমার মাখাতে। এই যে মিস্টার তাবিব সাহেব, আজকে অনেকগুলা কাপড় ওয়াশ করা হয়েছে, কিন্তু আবহাওয়ার কারণে কাপড়গুলার বাইরে মেলে দিতে পারি নাই। তাবিব দেখি, তাবিব হলো মাস্ক পরার প্র্যাকটিস করতেছে না মা। আর তোষানের তো ইনফ্লুয়েঞ্জা হয়েছে, তোষানকে 4 দিনের কোয়ারেন্টাইন দিছে।
হসপিটাল থেকে আর স্কুল থেকে তো বারবার নোটিশ দিচ্ছেই বাচ্চাদের এরকম হইলে বাচ্চাদেরকে স্কুলে না পাঠাইতে। আমি এমনও পাঠাইতাম না, তার মধ্যে তো কোয়ারেন্টাইন দিয়ে দিছে 4 দিনের, বৃহস্পতিবার পর্যন্ত ওর কোয়ারেন্টাইন, ও গেলে শুক্রবারে যাইতে পারবে ইনশাল্লাহ। আর এক গাদা ওষুধপত্র দিছে, সেগুলা তো খাওয়াই দিছি আলহামদুলিল্লাহ, এখন একটু বেটার, জ্বরটা আল্লাহর রহমতে কমছে। এই নতুন একটা ভাইরাস আর কি, ইনফ্লুয়েঞ্জা এটা। আর বৃষ্টি হয়েছে, পুরা ঘাস নিচে ভিজে গেছে, এজন্য যে কার্পেটের উপরে তাবিব দাঁড়ায় আছে। তাবিব, তুমি স্কুলে যখন তুমি ফুড খাবা তখন কিভাবে খাবা? হ্যাঁ, ওকে, হ্যাঁ, ওকে, পড়ে থাকবা ক্লাসে। হ্যাঁ, ক্লাসে পড়ে থাকবা। ওকে, হ্যাঁ, তুই জানো আমরা এমনি হচ্ছে 1 ব্রেক ছিল আমরা স্কুলে, এখন 2 ব্রেকস। হ্যাঁ, 2 ব্রেকস। ব্রেকস যখন খাবা তখন শোনো, এদিকে আসো, আরেকটু নামাইতে হবে এইভাবে। হ্যাঁ, এভাবে খাবা, খাওয়া শেষ হইলে তারপর আবার আপ করে ফেলবা। ওকে, ফার্স্ট ব্রেকটা আমি আমার স্কুলে খাই, সেকেন্ড ব্রেকটা আমার তো জানো গাড়িতে খাও আসার সময়। না তাহলে ও আচ্ছা, ফ্রেন্ডদের সাথে যখন বসে থাকো তখন খাও। ফার্স্ট ব্রেকটা স্কুলে খাই, সেকেন্ড ব্রেকটা আমি ওই রেস্টুরেন্টে খাই। রেস্টুরেন্ট? ক্যান্টিনে? হ্যাঁ, ওটা। আচ্ছা, আমরা 15 সেকেন্ড না 15 মিনিট? 15 মিনিট তো, এই তো 15 মিনিট আর কি। এই তো এই যে আপনাদের ভাইয়া অফিস থেকে চলে আসছে, আর আজকে তো আমার ওভেনটা উদ্বোধন করব। তো উদ্বোধন করার আগে তো কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হবে, ইনস্ট্রাকশন বুক অনুযায়ী। তো ফার্স্টে ইলেকট্রিক ওভেন বা মাইক্রোওয়েভটা আমি বলতে পারবো না, তবে ইলেকট্রিক ওভেন ফার্স্ট ইউজের ক্ষেত্রে আগে প্রিহিট করে নিতে হয় অনেকক্ষণ। আমি পুরোটা ওভেনের ভিতরটা একটা কাপড় সুন্দর করে ধুয়ে, কাপড়টাকে একদম চিপে পানি ফেলে দিয়ে তারপরে ভালোভাবে মুছে নিয়েছি। তো আজকে ফার্স্ট উদ্বোধন হবে ইনশাআল্লাহ। আর কি দিয়ে উদ্বোধন করব সেটাও তো আপনারা অলরেডি দেখে ফেলেছেন। তো এই যে এখানে আমি এটা দিছি, কি জানি বলে, ওই স্ট্যান্ড, এটার উপরে দিব আর কি। তো তো গতকালকে বাসায় ওষুধ তোষানের তো অনেক ওষুধ দিছে আসলে, যেহেতু ইনফ্লুয়েঞ্জা, এটার জন্য অনেক ওষুধ দিছে। আল্লাহ ভরসা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এই যে আমার এটা ম্যারিনেশন করে রাখা বা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে কিন্তু অনেকক্ষণ। বাবা, হাতে লাগলো নাকি? এই যে হাতে সিটে আসলো। যাই হোক, এখন এটাকে এই যে এটাতে দিয়ে দিব। গতকালকে তো নিয়ে আসছিলাম ফয়েল, এটা জানি কি বলে জানি এটাকে, ফয়েল ট্রে দেখছেন, মানে নর্মাল ছোটখাটো জিনিস অনেক সময় মাথায় আসে না। ফয়েল ট্রে নিয়ে আসছিলাম গতকালকে, তো সেটার মধ্যে এখন সবগুলাকে দিয়ে দিব ইনশাল্লাহ, 4 পিস আর কি। তো একটু না, ঠিকই আছে, বড় লাগবে না, এটাই ঠিক আছে। এই তো ইনশাআল্লাহ সুন্দর হবে আশা করি। তো এই যে আমার এটা প্রিহিট হয়ে গেছে, আমি দিয়ে দিছি অলরেডি এর মধ্যে। এখন ঢাকনাটা আটকাই দিলাম। এটা হলো উপর নিচে তাপমাত্রা, এটা হলো টাইমার না? টাইমার। বাহ, সুন্দর লাইট জ্বলে গেল। 40 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। মাঝখানে আমি এটাকে উল্টাই দিব। 200 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, এই যে 200 ডিগ্রিতে উপর নিচে। কি এটা কি? এটা হচ্ছে কনভেনশন না, কনভেনশন এই যে রোসেট কি রোসেটের আর কি, মানে তোমার ফ্যানটা ঘুরবে আর কি, ফ্যানটা ঘুরবে। আচ্ছা, এই যে দিয়ে দিছি, সুন্দর এখন হতে থাক। আমি এর মাঝখানে আমি হলো একটু বানাচ্ছি, একটু রায়তা কাম সালাদ, মানে একটা ফিউশন আর কি। তো চলুন সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমি এখন সালাদ বা রায়তা যেটাই বলেন না কেন সেটা বানাবো। এখানে আমি শসা কেটে নিয়েছি কুচি কুচি করে, গাজর নিয়েছি, আর নিয়েছি একটু ক্যাবেজ যদি না থাকে নাও দিতে পারেন, বা অন্য কোনো কালারের ক্যাবেজ থাকলে সেটাও দিতে পারেন। আর যদি মনে করেন ক্যাবেজ দিবেন না, সেটা নাও দিতে পারেন। কেউ যদি মনে করেন একটু টমেটো দিবেন, টমেটোর বিচিটা ফেলে দিয়ে টমেটোটাও দিতে পারেন। মানে এই 4টা উপকরণের 2-1টা স্কিপ করলেও চলবে, বাট গাজর আর শসাটা দেওয়ার চেষ্টা করবেন। তো এটা থাক। এখন আমাকে এটার জন্য একটা ম্যারিনেশনের জন্য একটা উপকরণ বানাতে হবে।
সেটার জন্য আমি এখানে ধনিয়া পাতা দিয়েছি, ব্লেন্ড করব। ধনিয়া পাতা দেয়া আছে, যদি পুদিনা পাতা থাকে একটু পুদিনা পাতাও দিবেন। আমার এখন আপাতত হাতের কাছে পুদিনা পাতা নেই। একটা কাঁচামরিচ জাস্ট কাঁচামরিচে যাতে ফ্লেভার আসে সেজন্য একটা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে দিয়েছি। এর মধ্যে এখন দিব টক দই, আর দিব হলো একটু অলিভ অয়েল, এটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আপনারা যদি কেউ সরিষার তেল দিতে চান সেটাও দিতে পারেন, কেউ যদি মনে করেন একটু আচারের তেল দিবেন সেটাও দিতে পারেন। আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা দিচ্ছি, আর দিব টক দই। 4টা উপকরণ দিয়ে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সেটাই যে সুন্দর ব্লেন্ড হয়ে গেছে, একদম ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। আর এখন এটার মধ্যে আমি অল্প কিছু উপকরণ দিব। ফার্স্টে দিচ্ছি আমি একটু গোলমরিচের গুঁড়ো, এটা সাদা হোক কালো হোক যে কোনো গোলমরিচের গুঁড়ো দিলেই চলবে। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিব একটু ভাজা জিরার গুঁড়ো, সুন্দর একটা ফ্লেভার আসবে। এই যে ভাজা জিরার গুঁড়ো। আর লবণের বদলে দিব হলো বিট লবণ, নর্মাল লবণটা দিচ্ছি না, বিট লবণ দিচ্ছি, একটু খেতে মজা লাগবে এজন্য আর কি। তো সব দেয়া হয়ে গেছে, এখন এই উপকরণটা ঢেলে দিচ্ছি। সুন্দর করে মাখিয়ে নিলেই রেডি হয়ে যাবে। সালাদ বলেন, রায়তা বলেন, যেটাই বলেন না কেন সেই জিনিস। তো ঠিক আছে, আমি সুন্দর করে মাখিয়ে নিই। এই তো একবার হলো উল্টাই দিলাম, একবার উল্টাই দিয়ে একটু মশলা ব্রাশ করে দিছি। তো এটা হচ্ছে, এই সাইডটা হতে একটু টাইম লাগবে, চিকেন তো চিকেন হতে একটু টাইম লাগে। আর টেম্পারেচারটাও একটু বাড়াই দিছি আমি। এই যে এখানে দেখতে পেলাম যে চিকেনের জন্য 230 ডিগ্রির টেম্পারেচার থাকতে হবে, আমাদের 200তে দেওয়া ছিল, তো বাড়াই 230 করে দিলাম আর কি। আস্তে আস্তে হচ্ছে। আপনাদের ভাইয়া বললো যে পরোটা দিয়ে খাবে, তো ভাবলাম ঠিক আছে, সমস্যা নেই। খুব সুন্দর মতো একদম কুক হয়েছে। আর এখান থেকে তো একটা রস বের হয়েছে বা একটা পানির মতো বের হয়েছে, ওইটা আমি ফেলে দিছি। ফেলে দিয়ে তারপরে আবার সুন্দর করে একটু মানে শুকনা শুকনা করে তান্দুরি যেটাকে বলে সেভাবে করে নিয়েছি। বাবা ফয়েলটা গরম হয় নাই, এটা তো গরম হয় নাই, আমি ভাবছি অনেক গরম হবে। তো এখন আমি এই যে একটু রায়ানের জন্য দিব। ভাবিরা খাবে কিনা জানি না, কারণ ভাবিরা তো একটু ডায়েট করে, বাট চিকেন মনে হয় খাইতে পারবে। এটা তো আমি ভালোভাবে ইয়ে করছি, মানে কোনো ডায়েটে খাওয়া যাবে না এরকম কোনো কিছু এটাতে দেই নাই আমি। তেলটাও আমি সরিষার তেল ইউজ করছি, ইনশাল্লাহ আশা করি খাইতে পারবে। আর এই যে সালাদ কাম রায়তা যেটাই বলেন না কেন সেইটা, আর 2টা পরোটা ভেজে নিছি রায়ানের জন্য। এখন এই যে এই বক্সে নিব, নিয়ে ভাবিকে ফোন দিব। একই জায়গায় কাছাকাছি থাকারই একটা সুবিধা। আপনাদের ভাইয়াকে খেতে দিলাম, দিয়ে আসলাম। ভাবির ওইখানে গেছিলাম, ভাবির সাথে একটু গল্প টল্প করলাম। ভাবিদের বাসাতেও মোটামুটি সবারই ঠান্ডা ঠান্ডা লাগছে। আসলে এখন সব জায়গায় এরকম ভাইরাল ইনফ্লুয়েঞ্জা এগুলো হচ্ছে আর কি। তো এটা আর ভাবিকে দেই নাই, কারণ এটা হলো ঝাল হয়েছে একে, তো তার মধ্যে আবার আমি একটু তেল দিয়ে এটাকে মশলাটাকে গ্রেভি করছি, তো এই জন্য আর দেই নাই। এটা অতটা হেলদি না আর কি। তুমি আমাকে আনহেলদি খাবার খাওয়াচ্ছ না, তুমি খাইতে চাইলে খাইতে পারো, আমি জাস্ট টেস্টের জন্য এটা ইয়ে করছি আর কি। মিটু একবার করছিল এরকম, হ্যাঁ, এই জাস্ট টেস্টের জন্য। ঝাল অনেক ঝাল, কিন্তু ঝালটা অনেক, জাস্ট টেস্টের জন্য। মজা। এটা একটু দেখো তো টেস্ট করে, এটা এটা কেমন লাগে। এমনি চামচ দিয়ে একটু খেয়ে দেখো। মজা। এটা অনেক হেলদি, এটা যে অলিভ অয়েল দিয়ে ইয়ে করছি আর কি। এগুলা সবই হেলদি, জাস্ট এটা একটু আনহেলদি মনে হয়েছে আমার কাছে। এটা দেখতে কিছুটা মরিচ ভর্তার মতো লাগতেছে। কি হয়েছে? আর আমার বড় ছেলে তো চুপচাপ শুয়ে আছে, সে ঘুমাচ্ছে। খাওয়াবো ওকে ইনশাল্লাহ, খাওয়াই ওষুধ খাওয়াই, তবে এক গাদা ওষুধ দিছে, এক গাদা। আপনাদের ভাইয়া খাচ্ছে, ভাবলাম আপনাদের সাথে একটা খবর শেয়ার করি। আসলে গতকালকে থেকেই মনটা অনেক খারাপ ছিল। গতকালকে রাত্রে সারা রাত আমি ঘুমাইতে পারি নাই। আমার শ্বশুর শাশুড়ি যেখানে থাকেন, যে জায়গাতে থাকেন, ওইখানে একজন আঙ্কেলের সাথে আমার শ্বশুর শাশুড়ি ওইখানে প্রায় আমরা মালয়েশিয়াতে যত বছর আসছি তার 1 বছর আগে থেকে ওইখানে থাকেন। তাহলে
আমাদের মালয়েশিয়াতে 10 বছর হইলে 11 বছরের মতো আমার শ্বশুর শাশুড়ি ওইখানে থাকেন। তো ওইখানে আশেপাশে সবার সাথে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সম্পর্ক আমাদের হয়ে গেছে। ওইখানের পাশের এক আঙ্কেল আমরা যখন থেকে ওইখানে যাই ওনারাও তখন থেকে ওইখানেই আসেন। ওনার এক ছেলে এক মেয়ে। আঙ্কেলের বয়সও যে খুব বেশি হয়েছে তা না, ওনার ছেলে বিয়ে করেছে রিসেন্ট, একটা বাচ্চা আছে 2 বছরের, মেয়েটার এখনো বিয়ে হয়নি। আন্টিও খুবই ভালো মানুষ, খুব আদর করেন, এত সুন্দর করে কথা বলেন। আঙ্কেল মা ছাড়া কখনো কথা বলতেন না। আমি তো থাকতাম না, যখনই যেতাম দেখা হলে আঙ্কেল মা ছাড়া কথা বলতেন না। তো গতকালকে আঙ্কেল অফিস থেকে মোটরসাইকেলে করে আসতেছিলেন সন্ধ্যার দিকে। আপনারা অনেকে চিনে থাকবেন গণবিশ্ববিদ্যালয় বা গণস্বাস্থ্যের সামনে বেলতলা আছে, বেলতলা নয়ারহাট বেলতলা। ওইখানে পিছন থেকে বালুর ট্রাক বা কোনো একটা ট্রাক এসে আঙ্কেলকে পিছন থেকে মেরে দেয়। মেরে দেওয়ার পরে ট্রাকটার সাথে আঙ্কেলকে অনেক দূর পর্যন্ত চেষ্টায় নিয়ে গেছে। তো স্পটই ডেড হয়ে গেছে আঙ্কেল। গণস্বাস্থ্যে নিয়ে যাওয়া হয়, সাথে সাথে ওইখানকার যারা আশেপাশে লোকজন ছিলেন গণস্বাস্থ্যে নিয়ে গিয়েছে। যাওয়ার পর ওনারা না রেখে সিএমএস এ ট্রান্সফার করে দিচ্ছে। যেহেতু আমার শ্বশুরশাশুড়িরা যেখানে থাকেন ওইটা হলো একটা সেনাপল্লী, ওইখানে মোটামুটি সবাই হলো আর্মির কর্মকর্তা কর্মচারীরা ওখানে থাকেন আর কি। তো আঙ্কেলও আর্মির এক্স কর্মকর্তা ছিলেন, তো ওই কারণে সিএমএস এ নিয়ে যাওয়া হয়। সিএমএস এ যাওয়ার পরে ওনাকে মৃত ঘোষণা করে আর কি। তো আমরা খবরটা পাই, আমাদের যেখানে ফ্ল্যাট নিচ্ছি ওইখানে আঙ্কেলের ছেলেও ফ্ল্যাট নিচ্ছে, এবং আঙ্কেল ওই ফ্ল্যাটের যে গ্রুপটা আছে মানে ওইখানে সহসভাপতি। তো ওই গ্রুপে মেসেজ দেয় হঠাৎ করে, আপনাদের ভাইয়া এসে আমাকে রাত্রে, তখন আমার এখানে 12টা মতো বাজে, তো বলতেছে দেখো তো একে চিনো কিনা। পরে নাম দেখে আমি তো একদম ভিতরে কলিজা একদম কামড়ায় উঠছে। পরে আমার শাশুড়িকে নক দিচ্ছি, মার সাথে কথা বললাম। মা বললো যে হ্যাঁ মা, তোমার আঙ্কেল এরকম অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আসলে মৃত্যুটা কত বেশি আনসার্টেন। গত কাল সকাল অবধি সন্ধ্যা অবধি আঙ্কেল সুস্থ স্বাভাবিক মানুষ ছিলেন, এরকম হঠাৎ করে অ্যাক্সিডেন্টের সাথে সাথে দুনিয়া থেকে চলে গেলেন। আসলে আল্লাহর ইশারা, আল্লাহর কোনো কিছু বোঝার ক্ষমতা আমাদের নেই। তারপরও আমরা দুনিয়াতে কত কিছু নিয়ে কত বড়াই করি, একটু অসুস্থ হলেই বুঝি যে আমরা কতটা অসহায় আমরা। তো আল্লাহ আঙ্কেলকে ভেস্ত নসিব করুন। আপনারাও দোয়া করবেন আঙ্কেলের পরিবারকে শোক সহ্য করার ক্ষমতা দিক, সন্তানদেরকে বাবার মৃত্যু শোক সহ্য করার, আন্টিকে তার স্বামীর মৃত্যু শোক সহ্য করার ক্ষমতা দিক। খুবই খারাপ লাগতেছিল, মানে খুবই খারাপ লাগতেছে স্টিল। মানে একটা মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষ হাঁটতে হাঁটতে এইভাবে চলে গেছে। সবই আল্লাহর ইচ্ছা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।